শিন্ডে মহারাষ্ট্রে ছিলেন, এখানেও ঋতব্রত হতে পারেন বা অন্য কেউ হতে পারেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন। তৃণমূলের মানুষেরা অভিষেককে আর মানতে পারছেন না, এখন সায়নী অভিষেক নিয়ে লড়ছে। এগুলো দলের জন্য ভালো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একদম ক্ষমতা চলে যাওয়ার পরে এই প্রথমবার রাস্তায় নামছে। এতদিন উনি ফেসবুকে লাইভ করেছেন, অনেক কথা অভিযোগ করেছেন, এবার এই প্রথমবার উনি আজকে রাস্তায় নামছেন। কি বলবেন, হঠাৎ করে ওনার এই পথে নামা, ধর্ণা দেওয়া কেন? দেখুন, উনি উপলব্ধি করছেন যে তৃণমূল দলটা ভেঙে যেতে চলেছে। যেটা খবর পাওয়া যাচ্ছে, 50 জন মতো বেশি তৃণমূল বিধায়ক তারা ঐক্যবদ্ধ হয়ে দাবি করছেন তারাই প্রকৃত তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল, প্রকৃত তৃণমূল নয়। তো এখানে বিজেপির সাথে লড়াই করার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তার কাছে দলটাকে ঐক্যবদ্ধ রাখা, কর্মীদের উজ্জীবিত রাখা এবং এটা প্রতিষ্ঠা করা। তিনি প্রকৃত নেত্রী, আমার মনে হয় সেই কারণেই তিনি রাস্তায় নামছেন। বিজেপির সাথে লড়াইয়ে তিনি হেরে গেছেন, কিন্তু এবার লড়াইটা দলের মধ্যেকার যারা নির্বাচিত বিধায়ক তাদের সাথে। এবং সেখানে একদিকে যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি সিপিএম থেকে তৃণমূলে এসেছিলেন, তিনি আছেন। আরেকদিকে সন্দীপন সাহা, যেখানে বসে আছে এটা এন্টালি কেন্দ্র, এখানকার যিনি বিধায়ক তিনিও আছেন, আরও অনেকে হয়তো আছে। তাদের সাথে লড়াই, এই লড়াইয়ে কি হয় সেটাই তার রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে দেবে। যে আপনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহার কথা বলেন, আপনি তো নিজে ইন্টালির বাসিন্দা, এই সন্দীপন সাহার ব্যাপারে যদি আপনি কিছু বলেন। না, সন্দীপন সাহা তো যেখানে একটা ভরাডুবি হয়েছে তৃণমূলের নির্বাচনে, সেখানে জিতেছেন। কলকাতার বুকে 17টা আসনের মধ্যে 10টা আসনে বিজেপি জিতেছে। সন্দীপন সাহা ওই 7টা যেটা তৃণমূল জিতেছে তার মধ্যে একটা। তার তো একটা কৃতিত্ব দিতেই হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও তিনি জিততে পেরেছেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, তিনিও মনে করছেন যে তৃণমূল দলটা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে এবং সেই দুর্নীতির কেন্দ্রবিন্দু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বিচ্ছিন্ন করতে বা দলে তার জায়গার পরিবর্তন করতে রাজি নন। এখানেই বিভেদ এবং এটা নিয়ে লড়াই। এই লড়াইটা আমরা কিছুদিন আগে মহারাষ্ট্রে দেখেছিলাম, যেখানে শিবসেনা দুভাগ হয়ে গেছিল। পরবর্তীকালে দেখা গেছে নির্বাচন যখন হয়েছে বিধানসভা, কিন্তু যে শিবসেনা ছেড়ে বেরিয়ে এসেছিল, উদ্ধব ঠাকরের শিবসেনা ছেড়ে, সেই শিবসেনাটাই কিন্তু ওই পরিবারতন্ত্রকে হারিয়ে দিয়ে ভোটে অনেক বেশি আসন পেয়েছিল। এটা কিন্তু দেখা গেছে। তো শিন্ডে মহারাষ্ট্রে ছিলেন, এখানেও ঋতব্রত হতে পারেন বা অন্য কেউ হতে পারেন, সেটা আমরা দেখার অপেক্ষায় থাকবো। কিন্তু এর দৃষ্টান্ত অতীতেও আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন। সুতরাং আজ যদি কেউ, তিনি কংগ্রেসের অংশ ছিলেন, তো আজ যদি কেউ তৃণমূল ভেঙে তৃণমূলের ভেতর থেকে নতুন দল তৈরি করতে চায়, আমার মনে হয় সেটাকে তিনি বিরোধিতা করা, মানে নিশ্চয়ই বিরোধিতা করতে পারেন, কিন্তু সেটা অনৈতিক বলার তার কোনো নৈতিক অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেখানে ওনাকে আটকানো, পুলিশ যেহেতু পারমিশন দিচ্ছে না রানী রাসমণি রোডে ওনাকে ধর্ণা করার, কিন্তু উনি বলছেন ওটা তো একটা ফাঁকা রাস্তা, মানে কেন পারমিশন দেওয়া হবে না? উনি বলছেন যেখানে আমাকে আটকানো হবে আমি সেখানেই ধর্ণায় বসে পড়বো। না, সে তো উনি বসতেই পারেন। ওনাকে সম্ভবত মেট্রো চ্যানেলে 2-3 ঘন্টার জন্য সময় দেওয়া হয়েছে ধর্ণা করার জন্য, কিন্তু রানী রাসমণি রোডে গিয়ে একটা ব্যস্ত রাস্তায় বসে ওখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টির পরিস্থিতি যদি উনি তৈরি করেন, সেটা শহরের নাগরিকদের জন্য ঠিক হবে না। আগে যেরকম একেবারে 21শে জুলাই রাস্তা বন্ধ করে কাজের দিন তৃণমূল মিছিল করতো, ওই মিছিল আর হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি হয়তো করতে পারছেন না এখন। পশ্চিমবঙ্গটা অনেক পরিবর্তন হয়েছে, কলকাতাটায় অনেক পরিবর্তন হয়েছে, এখানে কর্মসংস্কৃতি অনেক পরিবর্তন হয়েছে। কাজের দিনে রাস্তা বন্ধ করে মিছিল, উত্তেজক বক্তব্য দেওয়া, মানুষকে মধ্যে বিভেদ তৈরি করার জন্য, এসব আর প্রশাসন মানতে রাজি নয়। তাই রাজ্যের পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে, কলকাতা পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় একজন নাগরিক হিসেবে তাই সিদ্ধান্তকে সম্মান করা উচিত। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে সেই সম্মানটা তিনি যদি না দেখাতে পারেন, তাহলে তাকে কেন মানুষ সম্মান করবে? একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল যে ডিম বর্ষণ হলো, তাতে উনি হসপিটালে ভর্তি হয়ে গেলেন, এবং দেখা গেল যে মানে 1 জুন তার যে সিআইডি হাজিরা দেওয়ার কথা ছিল তিনি সেখানে গেলেন না। তাহলে কি এটা কি আইওয়াস ছিল পুরো ঘটনাটা? সেটা তো বলা যায় না, কিন্তু 8ই জুন সম্ভবত সিআইডি আবার ডেকেছে। এবার আশা করি উনি যাবেন। মানে কবার এড়াবেন, এড়াতে কোনো একটা পয়েন্টে তো ধরা দিতেই হবে। যেটা মনে হচ্ছে যে অভিষেকের গ্রেপ্তারি হতে চলেছে, এই একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই ভয়ে তিনি গ্রেপ্তারি এড়ালেন, এটাই এই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু
একদিকে গ্রেপ্তারির ভয়, অন্যদিকে তীব্র জনরোষ। এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে তৃণমূল নেতারা স্বাভাবিকভাবেই কিভাবে এর সাথে মোকাবিলা করেন সেটাই দেখার, এবং সেই কারণেই সম্ভবত তৃণমূলের বহু বিধায়ক উপলব্ধি করছেন যে জনরোষটা অভিষেকের বিরুদ্ধে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করতে রাজি নন, কারণ এটি একটি পরিবারতান্ত্রিক দল এবং অভিষেক তার পরিবারের অংশ। তো এইখানে নিয়েই বিভেদ, এই নিয়েই বিরোধ, এবং দুর্নীতির অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। তো সেটা নিয়েই বিরোধ, সেটা নিয়েই বিভেদ, এবং সেটা নিয়ে দলটা ভেঙে যাচ্ছে। তো মানে তিন দিক থেকে আক্রমণ আসছে। একদিকে হচ্ছে তার দুর্নীতির জন্য বিভিন্ন তদন্তকারী সংস্থা তাকে ডেকে পাঠাচ্ছে, সিআইডি, সিবিআই, ইডি। অন্যদিকে তীব্র জনরোষ, বাইরে বেরোলে সাধারণ মানুষের মধ্যে। আর তৃতীয়ত হচ্ছে দলের মধ্যে বিদ্রোহ। মানে তিন দিক থেকে আক্রমণ আসছে, শুধু যদি দেখেন। একদম দেখা গেল যারা আক্রমণ করেছে তারা সবাই বেশিরভাগই তৃণমূল, তারা গ্রেফতার হয়েছে তৃণমূলেরই কর্মী। তার মানে তৃণমূলের মধ্যেই কি একটা ভাঙন ঘটছে? তৃণমূলের মানুষেরা অভিষেককে আর মানতে পারছেন না। তারা যে কথাটা আড়ালে আবডালে এতদিন বলতেন, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন, কিন্তু অভিষেক থাকেন অট্টালিকায়। তার একটার নাম শান্তিকেতন, আরেকটার নাম কি আমি জানি না, এরকম অনেক অট্টালিকা তার আছে। এবং তার যে জীবনযাত্রা এবং তার যে ঔদ্ধত্য, সেটা মানুষ মানতে পারছে না। কারণ তৃণমূল দাবি করে তারা মা মাটি মানুষের দল, দলীয় কর্মীরাও সেটা মানতে পারছেন না। এতদিন তারা চুপ ছিলেন, এবং অনেক কর্মী, অনেক নেতাই বলছেন তাদের সাথে কার্যত গৃহভৃত্যের মতো আচরণ করেছেন অভিষেক। মানে তিনি মনিব, তারা ভৃত্য, এরকম একটা আচরণ করা হচ্ছে। এবং তাকে নিয়ে বিভিন্ন যে খবর রটছে, যেমন সায়নী অভিষেক নিয়ে যেসব খবর রটছে, সেই খবরগুলো খুব একটা মানে দলের জন্য ভালো নয়। সত্যি মিথ্যে আমি জানি না। এক সময় যখন পার্থ অপা নিয়ে কথা রটতো, এখন সায়নী অভিষেক নিয়ে রটছে। এগুলো দলের জন্য ভালো নয়। একদিকে কয়লা চুরি, আরেকদিকে গরু চুরি, অন্যদিকে বালি চুরি, এদিকে ফাইল চুরি। তো এই সমস্ত কিছু চুরির মধ্যেই তৃণমূলের নাম জড়িয়ে যাচ্ছে। তো এইটা তৃণমূল সবকিছু চুরি করলো, শুধু মানুষের হৃদয়টাই চুরি করতে পারতো না, এটাই তাদের ব্যর্থতা। একদম নতুন মন্ত্রিসভা গঠন হলো, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা পেল। মন্ত্রিসভায় দেখা গেল যে অভিজ্ঞ মুখ, তার সাথে সাথে নতুন অনেক মুখ দেখা গেল। পুরো যে মন্ত্রিসভা গঠন হলো, সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? মানে এটা কতটা কার্যকরী হতে চলেছে? দেখেন, যতদিন আমি পশ্চিমবঙ্গের রাজনীতি দেখছি, আমার দেখা এখন অব্দি শ্রেষ্ঠ মন্ত্রিসভা এটা। কেন বলছি? প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সাধারণত কলকাতা কেন্দ্রীকৃত। এবার কলকাতা থেকে মাত্র 4 জন মন্ত্রী, শুভেন্দু অধিকারীকে ধরে। 2 নম্বর, অর্থাৎ জেলার মানুষরা প্রাধান্য পেয়েছেন। 2 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের গুরুত্ব। এই মন্ত্রিসভায় 10 জন মতো বিধায়ক মন্ত্রী সম্ভবত উত্তরবঙ্গ থেকে আসছেন। 41 জনের মন্ত্রিসভা। তো উত্তরবঙ্গের একটা গুরুত্ব রয়েছে, যে উত্তরবঙ্গ এতদিন উপেক্ষিত হয়েছিল, এবং সেটা আরও বেশি বেড়ে গেছিল তৃণমূল কংগ্রেসের সময়। তৃণমূল কংগ্রেস তো কার্যত দক্ষিণ কলকাতার দল হয়ে গেছিল। উত্তর কলকাতাটাকেও মানুষের মধ্যে ওরা ধরতো না। আমরা উত্তর কলকাতায় এখন বসে আছি, দক্ষিণ কলকাতার দল। তো সেই দলটা পশ্চিমবঙ্গটাকেই সেভাবে ট্রিট করছিল। অভিষেক বারবার ডায়মন্ড হারবার মডেলের কথা বলছিলেন। একটা জলপাইগুড়ি মডেল যে থাকতে পারে, দার্জিলিং মডেল যে থাকতে পারে, কোচবিহার মডেল যে থাকতে পারেন, সেই কথাগুলো তারা বলছিলেন না। তৃতীয়ত হচ্ছে, এবারের যে সরকারে কোনো স্টার নেই। এতগুলো চিত্র তারকা সেখানে নির্বাচিত হয়েছেন, তারা কেউ মন্ত্রী হননি। সুতরাং এটা মানুষ কিন্তু সত্যি সাধুবাদ জানাচ্ছে, যেখানে একদিকে আমরা দেখছি সায়নী ঘোষকে কীভাবে তৃণমূল কংগ্রেসের যুব নেতা করে দেওয়া হলো, যুব শক্তির নেতা করে দেওয়া হলো, উপযুক্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও। কীভাবে মিমি চক্রবর্তী, নুসরাত জাহান দেবদের এমপির পদে তারা পদপ্রার্থী হয়ে গেলেন, যারা তৃণমূলের লড়াই করেছেন তাদের সরিয়ে দিয়ে, এবং মিমিরা সরেও গেলেন এক সময়, নিজেদের মানে যে উদ্দেশ্য সাধন হয়ে যাওয়ার পর সম্ভবত তারা সরে গেলেন, যখন তারা উপলব্ধি করলেন যে দল আর জিতছে না। তো এই যে স্টার কালচার যেটা তৃণমূল এনেছিল, এই স্টার কালচারটা থেকে যে বিজেপি বেরিয়ে আসতে চাইছে, এটাকেও আমি সাধুবাদ জানাবো। যে সই চুরির ঘটনা ঘটছে, মানে তৃণমূলের মধ্যে দেখা যাচ্ছে নিজেদেরই বিধায়কদের সই নকল করা হচ্ছে। মানে একটা দল কতটা নিচে নামলে এরকম ঘটনা ঘটতে পারে, এর পরিপ্রেক্ষিতে কি শাস্তি হতে পারে? দেখুন, শাস্তি তো চরমতম শাস্তি হতে পারে এর। সই চুরি ভয়ঙ্কর ব্যাপার, এবং নিজের দলের বিধায়কদেরই সই চুরি করছেন, এই অভিযোগ নিজের দলের বিধায়করাই তার অভিষেকের বিরুদ্ধে তুলেছেন। অভিষেক যতই নিজেকে বলুন না আমি নিষ্পাপ, আমি কিছু করিনি, মানুষ কিন্তু তাকে দুর্নীতিগ্রস্ত ভাবছে,
মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধৃতরাষ্ট্রের মতো বুঝতে পারছেন না, ধৃতরাষ্ট্রের এবং দুর্যোধনের অপরাধ বুঝতে পারেননি, মমতাও সেরকম অভিষেকের অপরাধগুলো বুঝতে পারছেন না। এবং তার চরিত্র নিয়ে যে প্রশ্ন উঠে যাচ্ছে, তার সততা নিয়ে যে প্রশ্ন উঠে যাচ্ছে, এটা কিন্তু দলের ভাবমূর্তিরও বিরাট ক্ষতি করছে এবং দলকে কার্যত একটা ভাঙনের চোরাবালিতে নিয়ে যাচ্ছে। সেই জন্যই বিধায়করাও বিদ্রোহ করছেন। এই বিদ্রোহটা কার্যত অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহ। আমি আশা করব দলের স্বার্থে অভিষেক দল থেকে পদত্যাগ করবেন এবং আইনের সাথে সহায়তা করবেন বিভিন্ন তদন্তের বিচারে। তিনি নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসুন, আবার রাজনীতি করুন, ঠিক কথা। এই মুহূর্তে দলকে যদি বাঁচাতে হয় তৃণমূল কংগ্রেসকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা ছাড়া কোনো রাস্তা নেই। 80 জনের মধ্যে 60 জনের বেশি বিধায়ক তারা অনুপস্থিত থাকছে এবং তাতে বৈঠক আটকে যাচ্ছে। মানে বিধায়করাই দেখা যাচ্ছে এর অভিযোগ করছে, মানে নিজে সুপ্রিমোর বিরুদ্ধে অভিযোগ করছে। তাহলে কি মানে দলের অন্দরেই দল ভাঙছে? দেখুন, 80 জনের মধ্যে 20 জন উপস্থিত ছিলেন, কিন্তু তারাও কি উপস্থিত ছিলেন এটাই প্রশ্ন। যারা আছেন তারাও কি আছেন, নাকি শুধু 2 জন আছেন? আমি তো 20 জনের মধ্যে থেকে শুধু 2 জনকে দেখতে পাচ্ছি, মমতা আর অভিষেক, নেতাদের মধ্যে। তারা অবশ্য বিধায়ক নন। আর কে আছেন না আছেন ঠিক বোঝা যাচ্ছে না। হয়তো শোভনদেব বাবু আছেন, তাকে বিরোধী দলনেতা করেছে ওই সই চুরির ঘটনায়, যার নাম জড়িয়েছে উনি হয়তো আছেন। আর কি আছেন সত্যি বোঝা যাচ্ছে না। মানে সত্যি ববি হাকিমও আছেন কি দলের সাথে, প্রশ্ন উঠে যাচ্ছে কিন্তু। এবং যত দিন গড়াবে এই তৃণমূল দলটা কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই কথা আমি বারবার অতীতে বলেছি যে বিভিন্ন চ্যানেলে, যে তৃণমূল দলটার কোনো রাজনৈতিক আদর্শ নেই। তৃণমূল মানুষ করে চুরি করার জন্য, এবং সেই চুরির ফলে যখন চুরি করার সুযোগ বন্ধ হয়ে গেল সরকার থেকে তৃণমূল চলে যাওয়ার ফলে, তখন তারা তৃণমূল করতে আর আগ্রহী নয় স্বাভাবিকভাবে। দ্বিতীয়ত, যে জনরোষ পাড়ায় পাড়ায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে চোখে পড়ছে, তার থেকে বাঁচতে গেলে তাদের সামনে এখন একটাই উপায়, তৃণমূল ছেড়ে দেওয়া। শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা বলে না, দেখা যাচ্ছে এনার উপরও তো ক্ষোভ করছে, মানে বিধায়করাই দেখা যাচ্ছে অভিযোগ করছে। তাহলে কি শোভনদেব ভট্টাচার্য যদি মানে বিরোধী যে দলনেতা, সেই পদ থেকে যদি তাকে পদত্যাগ করতে হয়, মানে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা সপাটে চল হবে না, মানে তাদেরই বিধায়কদের দ্বারা? একেবারেই। এবং শোভনদেব বাবুর একটা সৎ ভাবমূর্তি ছিল, সেই জন্যই সম্ভবত তার কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন, এবং তারা আনুগত্য মমতা এবং অভিষেকের প্রতি শোনা যায়। সেই ভাবমূর্তিতে কালি লাগলো, এইটুকুই বলতে পারি। তার অনেক বয়স হয়েছে, 80-র ওপর বয়স, প্রণম্য ব্যক্তিত্ব, কিন্তু তার ভাবমূর্তি কলঙ্কিত হলো শেষ জীবনে। তাকে সই জাল করে বিরোধী দলনেতা হতে হচ্ছে। অত্যন্ত লজ্জার ব্যাপার, বাংলার জন্য এটা লজ্জা, যদি এটা সত্যিই হয়ে থাকে। বলছে তারাই তো বলছেন যে ক্যামার স্ট্রিটের যে মানে একটা কর্পোরেট দাদাগিরি চলতো, সেই দাদাগিরি আর মেনে নেওয়া হবে না, মানে হাইকমান্ডের শাসন চলতো, মানে ওখানে বিধায়করাই অভিযোগ করছেন। মানে কি, মানে সেই সময়টা কি এখন শেষ হলো? না না, হাই কমান্ড আবার কি? অভিষেকের দুষ্কৃতীদের শাসন চলতো, আইপ্যাকের শাসন চলতো। আইপ্যাক যদি একটা দলের হাই কমান্ড হয়ে যায়, সেটা তো দুর্ভাগ্যজনক ব্যাপার। আইপ্যাক কখনো হাই কমান্ড হয়? কংগ্রেসেও তো গান্ধী পরিবার আছে, সেখানে তো কোনো আইপ্যাকের দরকার হয়নি। অনেক পরিবারতান্ত্রিক দলই আছে, তাদের কি কোনো আইপ্যাকের দরকার হয়েছে দল চালাবার জন্য? ডিএমকে তো পরিবারতান্ত্রিক দল, এবার হেরে গেছে। ডিএমকের মধ্যে কি আপনি এই ধরনের বিদ্রোহ দেখতে পাচ্ছেন? আসলে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা দুষ্কৃতীদের সংগঠন ছিল, যারা একটা দলের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিভিন্ন রকম দুর্নীতি করতো এবং রোজগার করতো। এটাই তৃণমূলের প্রকৃত পরিচয়। এটা রাজনৈতিক দল হলে এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়তো না। তা এখন যে গণরোষ দেখা যাচ্ছে এবং যে পরাজয় হওয়ার ফলে আর রোজগারের সুযোগটা বন্ধ হয়ে গেছে, ফলে তারা আবার বিভিন্নভাবে বিভিন্ন মানুষ রিয়াকশান দিচ্ছেন। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্বন্ধেও তো অনেক অভিযোগ ছিল, তা সত্ত্বেও তো তৃণমূল তাকে দলে নিয়েছিল, তাকে এমপি করেছিল। কেন করেছিল? প্রশ্ন তো এখন করতেই হবে। এবং যারা যারা বিদ্রোহ করছেন তারাও কোনো ধোয়া তুলসী পাতা নয়। আসলে এই লড়াইটা হয়েছে দুদল দুর্নীতিগ্রস্ত মানুষের মধ্যে। একদল দুর্নীতিগ্রস্ত মানুষ দুর্নীতিগ্রস্তদের, আরও বেশি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেদের সৎ প্রমাণ করার চেষ্টা করছেন এবং নিজেদের পাপ গা থেকে ধোয়ার চেষ্টা করছেন, এর বাইরে কিছু নয়। একটু অন্যদিকে কথাটা ঘোরাচ্ছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে সরকারের প্রতিশ্রুতি মতোই মহিলাদের যে জার্নি, সেটা সরকারি বাসে ফ্রি করে দেওয়া হলো এবং একদম জুন মাসের শুরু থেকে সেটা কার্যকর হলো। তাহলে কি পশ্চিমবঙ্গ যে মহিলা সশস্ত্রীকরণ, সেটা কি একভাবে এগোচ্ছে? না না, শুধু তাই নয়, অগ্নিমিত্রা পাল বলেছেন মহিলারা যখন খুশি বেরোবেন রাতে, যা খুশি পরে বেরোবেন, যতক্ষণ খুশি থাকবেন, তাদের সুরক্ষার দায়িত্ব হচ্ছে সরকারের। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাত 8টার পর মহিলাদের বেরোনো উচিত নয়,
আরজি করের পর মহিলাদের নাইট ডিউটি করার ব্যাপারে অনেক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তফাৎটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। তার সাথেই ফ্রি বাস রাইড অর্থনৈতিক একটা অ্যাঙ্গেল থাকে, তো মহিলাদের ক্ষমতায়নে সাহায্য করবে, মহিলারা বিভিন্ন প্রান্তে ট্রাভেল করতে পারবেন এবং তার ফলে তারা বিভিন্ন অর্থনৈতিক কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পারবেন, জীবনকে আরও স্বাধীনভাবে বাঁচতে পারবেন। আমার মনে হয় বাংলার মহিলারা 15 বছর পর স্বাধীনতা পেল। এই জিহাদিদের 15 বছরের শাসনে কার্যত আফগানিস্তানের মতো একটা অলিখিত নিয়ম পশ্চিমবঙ্গে চালু হয়েছিল এই জিহাদি সরকারের দ্বারা। তো বাংলার মহিলারা স্বাধীনতা পেল, মানে সত্যি এইটুকুই আমি বলবো। যে দেখা যাচ্ছে যে মেসি মূর্তি, সেই বিতর্কিত মূর্তি একদম অবশেষে সরানো হলো, কিভাবে দেখছেন এই বিষয়টা? না, সেই মূর্তিতে তৈরিতেও কোনো দুর্নীতি ছিল কিনা সেটা দেখতে হবে, কারণ মূর্তিতে তো সুজিত বসু নিজের টাকায় বানাননি, মানুষের ট্যাক্সের টাকায় তৈরি হয়েছিল। তা মূর্তি তৈরিতেই কোনো দুর্নীতি ছিল সেটা এবার দেখতে হবে। তো সেটা তো প্রথম ব্যাপার, মূর্তিটা সরিয়ে দেওয়া তো উচিত, কিন্তু এই দুর্নীতির শিকড় আরও গভীরে। মেসির ইভেন্টটা একটা উদাহরণ মাত্র এটা, এবং এতে বাংলার ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে সুজিত এবং অরূপের যুগলবন্দিতে। এবং দেখুন, সুজিত এবং অরূপ দুজনেই হেরে গেছেন, দুজনেই কিন্তু নির্বাচনে হেরে গেছেন। জনমত তাদের বিরুদ্ধে চলে গেছে। তৃণমূল এখনো বুঝতে পারছে না, প্রতিদিন জনমত আরও তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাদের প্রতিটা আচরণে, প্রতিটা বক্তব্যে। এবং যতবার অভিষেক টিভির পর্দায় আসছেন ততবার তৃণমূলের ভোট কমে যাচ্ছে, কারণ মানুষ তাকে আর রাজনৈতিক নেতা হিসেবে দেখছে না, একজন পাড়ার মস্তান ছাড়া তাদের কিছুই ভাবছে না। একদম একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যতে এই রাজনৈতিক পরিস্থিতি কি হতে পারে পশ্চিমবঙ্গে, একটু যদি আপনি বিশ্লেষণ করে বলেন। তখন আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে বিজেপি অন্তত 15 বছর ক্ষমতায় থাকবে। একেবারে 15 বছর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় থাকবে এবং ডবল ইঞ্জিনের সরকার থাকবে, অর্থাৎ দিল্লিতেও বিজেপির সরকার থাকবে। 2034 অব্দি নরেন্দ্র মোদী নিশ্চয়ই আছেন বলে আমার মনে হচ্ছে। 2034-এর পর কে নেতৃত্ব দেন সেটা দেখার। যোগী আদিত্যনাথ সম্ভবত এগিয়ে আছেন সেদিক থেকে, এবং সেক্ষেত্রে একটা ডবল ইঞ্জিন সরকারের অ্যাডভান্টেজ পশ্চিমবঙ্গ পাবে। দ্বিতীয়ত যেটা দেখছি, প্রধান বিরোধী হিসেবে আমার মনে হয় বামেরা উঠে আসবে, কারণ যদি আদর্শগত বিরোধ কারো থাকে বিজেপির সাথে, সেটা বামেদের। আদর্শের ভিত্তিতে বিরোধিতা করার সুযোগটা বামেদের থাকবে। সুতরাং ভবিষ্যতের নির্বাচনগুলোতে, যেটা আমরা ফলতায় অলরেডি দেখেছি, যে 2 নম্বর স্থানে সিপিএম এর প্রার্থী উঠে এসছেন, যেখানে কংগ্রেসের প্রার্থী ছিলেন, তৃণমূলের প্রার্থীও ছিলেন। তো একই জিনিস আমরা দেখতে পাবো আগামী নির্বাচনগুলোতে। আমার মনে হয় আস্তে আস্তে বামেরা প্রধান বিরোধী হবে, কিন্তু ফারাকটা বিজেপির সাথে অনেকটা বেশি থাকবে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দু ভোট 70%, এবং ফলতা দেখিয়েছে 100% হিন্দু ভোট বিজেপির বাক্সে পড়েছে। এই প্রবণতাটা বজায় যদি থাকে, যার সম্ভাবনা খুব প্রবল, তাহলে কিন্তু বিজেপিকে এই মুহূর্তে ক্ষমতা থেকে সরানো কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আজকে আপনাদের সাথে ছিলেন হচ্ছে নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষণ। আপনারা ওনার মূল্যবান যে মতামত, সেই মতামত শুনলেন। আপনারা আমাদের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যে মূল্যবান মতামত তা কমেন্ট বক্স খোলা আছে, সেই কমেন্ট বক্সে জানাবেন।